আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশবরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় নাক, কান ও গলার সমস্যায় করণীয়। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডাক্তার মুশফিকুর রহমান, সহযোগী অধ্যাপক, এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। তাই পরামর্শিত ফোন করুন 982405 নাম্বারে। ডাক্তার মুশফিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। ধন্যবাদ আপনাকে, সেই সাথে ধন্যবাদ যমুনা টিভিকে আজকে ডক্টর সন কলে আমন্ত্রণ জানানোর জন্য। খুবই সুন্দর একটা বিষয় আজ কথা বলবো। সুন্দর বলতে একেবারে বিশেষ একটা প্রয়োজনীয় বিষয়, যা হচ্ছে নাক, কান ও গলার সমস্যায় করণীয়। এবং আমরা জানি আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে কিন্তু নাক, কান, গলার অনেক ধরনের সমস্যা দেখা যায়। প্রথমে আপনার কাছে একটু গলা নিয়ে কথা বলতে চাই। গলার ব্যথার কারণগুলো কি কি? জি, গলা ব্যথায় অনেকেই ভুগে থাকে, অনেকেই আমাদের কাছে আসে। তো আসলে গলা ব্যথার মূল কারণগুলো যদি আমি আলোকপাত করি, তাহলে প্রথমে আসে টনসিলের ব্যথা, টনসিলের প্রদাহ বা ইনফেকশন, এবং সেই সাথে ফ্যারিঞ্জাইটিস এবং গলার শ্বাসনালীর প্রদাহ বা ল্যারিঞ্জাইটিস যেটাকে আমরা বলি, এইসব কারণেই মূলত গলা ব্যথা হয়ে থাকে। এছাড়া অন্যান্য কারণ আছে, তো আমরা আসলে মূল কারণগুলোই আজকে আলোকপাত করব। তো গলার ব্যথার হচ্ছে কারণগুলোর মধ্যে যেটা বললেন ফ্যারিঞ্জাইটিসের কথা বলেছেন, আর কি কি কারণ রয়েছে? এছাড়া ল্যারিঞ্জাইটিস আছে, টনসিলের প্রদাহ বা অ্যাকিউট টনসিলাইটিস হয়, ক্রনিক টনসিলাইটিস হয়, এসব কারণে আসলে ব্যথা হয়ে থাকে, গলা ব্যথা করতে পারে। আচ্ছা, একটু টনসিলাইটিস নিয়ে কথা বলতে চাই। কেন হয়ে থাকে টনসিলাইটিস? আমাদের জানি যে লিম্ফয়েড কিছু টিস্যু থাকে, যেমন প্যারাটাইড টনসিল, ফ্যারিঞ্জিয়াল টনসিল এবং লিঙ্গুয়াল টনসিল, অনেক ধরনের টনসিল হয়ে থাকে। এইসব জায়গাতে যদি ইনফেকশন হয়, মূলত এটার কারণে আসলে গলা ব্যথা হয়ে থাকে। মূলত কমনলি এই টনসিলাইটিসের কারণেই রোগীরা আমাদের কাছে আসে। অনেকেই বলে থাকেন যে তাদের গলা বসে গিয়েছে, কথা বলতে পারছে না। দীর্ঘদিন পর্যন্ত দেখা যায় গলায় ঠান্ডার কারণে বা অন্য যে কোনো কারণে গলা বসে গিয়ে কথা বলতে পারে না। কি কারণে হয়ে থাকে এটা? গলা বসে যাওয়া, ভয়েস চেঞ্জ, এটা আসলে অনেকেই হয়ে থাকে। বিশেষ করে যারা ভয়েস অ্যাবিউজার, যাদের বেশি কথা বলতে হয়, বিশেষ করে যারা টিচার বা যারা গান গায়, সিঙ্গার, বা যারা সাংবাদিক, বেশি কথা বলতে হয়, এদের আসলে ভয়েস অ্যাবিউসের কারণে, বেশি কথা বলার কারণে কন্ঠনালী ভোকাল কর্ড যেটা আছে, ভোকাল কর্ডে এক ধরনের চাপ পড়ে, এবং দেখা যায় যে ওদের ভোকাল কর্ডে কমনলি যেটা হয় যে ভোকাল কর্ডে এক ধরনের নোডিউল হয়, যেটাকে আমরা অনেক সময় সিঙ্গার্স নোডিউল বলে থাকি। তখন হয় কি যে আমাদের কন্ঠনালী যে মুভমেন্টটা, এক ধরনের মুভমেন্ট হয়, এই মুভমেন্টের কারণে শব্দ তৈরি হয়। এই শব্দটা ঠিকমতো তৈরি হতে পারে না, যার ফলে গলাটা বসে যায়। অনেক সময় ইনফেকশনের কারণে হয়, বা আবহাওয়াজনিত ঠান্ডা গরমের যে আবহাওয়ার তারতম্য, এক্ষেত্রেও অনেক সময় ল্যারিঞ্জাইটিস হয়ে গলা বসে যায়। তো মূলত আমরা এটাকে সিঙ্গার্স নোডিউল বা বলে থাকি, ভোকাল কর্ড নোডিউল যেটাকে আমরা বলে থাকি, এটার কারণে আসলে গলা বসে যায়। আচ্ছা, তো গলা বসার সাথে কিছু পেশার কথা বললেন, যে যেসব পেশার মানুষরা বেশি কথা বলে থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে এই ধরনের সমস্যাটা বেশি দেখা দেয়। সেক্ষেত্রে তারা কি করতে পারবেন এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য? প্রাথমিকভাবে আমরা বলবো যে গলা যদি 2 সপ্তাহের মধ্যে গলার স্বর পরিবর্তন হয়, সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। আমরা প্রাথমিকভাবে বলি যে একটু ভয়েস রেস্ট দিতে, গলাটাকে কথা একটু বন্ধ রাখতে, বা যতটুকু কম কথা বলা যায় সেটা বলতে বলি। আরেকটা হচ্ছে একটু গরম পানির বাষ্প নিবে, স্টিম ইনহেলেশন বলি যেটাকে। গরম পানির বাষ্প নিলে গলা মোটামুটি আগের পর্যায়ে ফিরে আসে। যদি 2 থেকে 3 সপ্তাহ বেশি গলা বসে যায়, তাহলে কিন্তু এটা একটা আমাদের ব্যাড সিগন্যাল দেয়। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছে যোগাযোগ করা উচিত। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে শ্বাসনালীতে অনেক সময় ক্যান্সার বা অন্য ধরনের রোগ হয়। সেক্ষেত্রে আসলে আমরা পরীক্ষা করে দেখতে হয় গলাটাকে, যেটাকে আমরা একটা পরীক্ষা বলি, যেটা ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি মাধ্যমে আমরা কণ্ঠনালীটা পরীক্ষা করে দেখি যে ওখানে আসলে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা, টিউমার, আলসার আছে কিনা, সেটা আমরা দেখতে পাই। আচ্ছা, টিউমার, আলসারের দিকে আমরা একটু পরে যাবো। আরেকটা প্রশ্ন জানতে চাচ্ছিলাম যে গলায় যখন অনেক সময় মাছ খেতে গিয়ে কাটা বিঁধে যায় বা কাটা ঢুকে যায়, সেক্ষেত্রে অনেকেই কিন্তু খুব অস্বস্তিকর একটা ফেজের মধ্যে দিয়ে যান, তখন কি করণীয় এই কাটা যদি হচ্ছে গলায় ঢুকে যায়? জি, আউটডোরে আমাদের কাছে কমনলি আসে যে মাছ খেতে গিয়ে কাটা লাগে, অথবা অনেক সময় মুরগির হাড়ও চলে যায়। যাই হোক, এটা আসলে না বের করা পর্যন্ত সে কমফোর্ট ফিল করে না। আমরা যেটা করি যে টাং ডিপ্রেসর আছে, এটা এবং টিলি একটা ফোর্সেপ আছে, এটা দিয়ে আমরা চেষ্টা করি যে গলায় দেখে কোথায় কাটাটা আছে। সাধারণত কমনলি টনসিলের আশেপাশে বা জিহ্বার যে ভিতরের অংশ, সেখানে কাটাটা আটকায় খাওয়ার সময়। তো আসলে ফোর্সেপ দিয়ে এটা যেটা করবে,
অযথায় অনেকে ভাত খাওয়ার চেষ্টা করে বা গলায় হাত দিয়ে বের করার চেষ্টা করে, এটা লেবু খাওয়ার চেষ্টা করে। তো এইটা খোঁচাখুচি না করে, খোঁচাখুচি করলে যেটা হয় আরো ইনফেকশনটা বাড়ে। তো এটা না করে আমরা বলবো যে সরাসরি একজন নাক কান গলা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে। তো উনি আমরা যেটা করি যে আমরা ফোর্সেপ দিয়ে বের করার চেষ্টা করি, দেখি যদি দেখতে পাই এটা আমরা বের করে নিয়ে আসি। আচ্ছা, একজন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, ওনার প্রশ্নটি নিয়ে ফেলি। জি দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মৌসুমী সম্রাট, আমি মিরসরাই চট্টগ্রাম থেকে বলতেছি। জি, আপনার প্রশ্নটি করুন। আমি যে ম্যাডাম, আমার আগে 10-15 দিন আগে যে আপনার বৃষ্টি তুফান হয়েছিল, তখন আমার বাসায় কারেন্টটা বিচ্ছিন্ন হয়ে যাওয়াতে আমি ওই যে পুকুরে যাই গোসল করতে আর কি। দীর্ঘ 15-20 বছর পরে পুকুরে নামছি না, আমাতে তখন আমার কানে অনুভব হচ্ছে একটা পানি দিচ্ছে। আমি কানটা পরিষ্কার করে উঠে গেছি, ঠিকই আছে 2-4 দিন 5 দিন কোনো সমস্যা নেই। হঠাৎ করে আজকে 10-12 দিন দেখতেছি আবার আমার কান থেকে রাত্রে ঘুমাইলে শুনতে পানি বাইরে। কানে আপনি কি বলতেছেন কিন্তু আওয়াজটা পাইতেছি, কি বলতেছেন শুনতেছি না, আওয়াজ। বুঝতে পেরেছি দর্শক, আপনার প্রশ্নটি উত্তরের জন্য আমাদের সাথেই থাকুন। কথা বলছিলাম আমরা নাক কান গলার সমস্যা নিয়ে। তবে ইতিমধ্যে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং তিনি প্রশ্ন করেছেন, ওনার নাম ছিল মোহাম্মদ মহসিন, চট্টগ্রাম থেকে। প্রশ্ন করেছিলেন পুকুরে গোসল করতে গিয়ে কানে পানি ঢোকে এবং তারপর 10-12 দিন হয়ে গেল, তারপরে হচ্ছে পানি কান থেকে হচ্ছে পানি বের হচ্ছে। এই মুহূর্তে ওনার কি করণীয়? জি, পুকুরে ডুব দিয়ে গোসল করলে অনেক সময় কানে পানি যায়। পানি গেলে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ইনফেকশন হয়, এর মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, যার ফলে কানে অনেক সময় দেখা যায় যে ব্যথা হয়, কান দিয়ে পুচপানি পড়ে, এক ধরনের ডিসচার্জ হয়, কানে যেই প্রবলেমগুলো বললো যে কানে কম শুনতে পায়। তো এটা আসলে দেখা যায় যে ইনফেকশনের কারণে হচ্ছে, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। তো এটা আমরা আসলে দেখি, প্রথমে এই এক্সামিনেশন করি কানটা। তো কানটা এক্সামিনেশন করে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ড্রপ দিয়ে থাকি, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল বা মিক্সড ড্রপ আছে, অ্যান্টিবায়োটিক আছে, অ্যান্টিহিস্টামিন, এবং সেই সাথে তাকে অ্যাভয়েড করতে হবে পুকুরে ডুব দিয়ে গোসল করা যাবে না, কান অযথা খোঁচাখুচি করা যাবে না। এইসব নিয়মগুলো মানলে আসলে সে হয়তো বা ভালো থাকবে। তাহলে বর্তমানে যেহেতু ওনার কান থেকে পানি পড়ছে বললেন, তাহলে এই মুহূর্তে কি ওনার অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ দেখিয়ে প্রপার ট্রিটমেন্ট নেওয়া উচিত। জি, আচ্ছা, এবার যেহেতু কান নিয়ে কথা চলে আসছে, একটু কান নিয়ে কথা বলতে চাই। কান পাকার কারণগুলো কি কি? অনেকেই বলে কান পেকে গিয়েছে, কান থেকে পাজ বা হচ্ছে পুঁজ বের হচ্ছে, এর কারণগুলো কি কি? প্রাথমিকভাবে অনেকগুলো কারণ আছে, যেমন প্রথমে যেটা আসলো লাস্ট ইনফেকশন, একটা সোর্স। ইনফেকশনটা হতে পারে ভিতর থেকে, যেমন আমরা অনেক সময় ঠান্ডা সর্দির কারণে কানে ইনফেকশন চলে যায়, কারণ নাকের সাথে কানের একটা সংযোগ নালী আছে যেটাকে আমরা ইউস্ট্রিশিয়ান টিউব বলি। দেখা যায় যে সাইনোসাইটিস বা বাচ্চাদের যেটা হয় অ্যাডিনোয়েড ইনফেকশন, টনসিল ইনফেকশন, এইসব ইনফেকশনের কারণে দেখা যায় যে নাকের ইনফেকশনের কারণে কানে চলে আসে ইনফেকশনটা, যেটাকে আমরা অ্যাকিউট সাবটোরেটিভ অটাইটিস মিডিয়া বলি। তো ইনফেকশনের কারণে দেখা যায় যে অনেক সময় কানের পর্দাটা ফেটে যায়, এবং ইনফেকশনটা কন্টিনিউ থাকলে, যেটাকে আমরা ক্রনিক সাবটোরেটিভ অটাইটিস মিডিয়া বলি, 12 সপ্তাহের বেশি যদি থাকে, তখন কিন্তু কান দিয়ে পুঁজপানি পড়তে থাকে। এবং বাইরের বিভিন্ন কারণ, যেমন একটু আগে বললাম যে পুকুরে পানি যদি ঢুকে, ময়লা পানি যদি ঢুকে, বা অনেক সময় কানে আঘাতের কারণে কানের পর্দা ফেটে যায়, এসব কারণে দেখা যায় যে ইনফেকশন হয়ে পুঁজপানি পড়তে থাকে। আচ্ছা, কানে অনেক সময় বলে যে ময়লা হয়ে গেলে বা ময়লা ঢুকে গেলে তখন হচ্ছে কেউ ঘরোয়াভাবে অনেকে চেষ্টা করে সরিষার তেল বা নারিকেল তেল দিয়ে তারপর সেটা পরিষ্কার করার, সেটা কটন বাড দিয়ে হোক, বা অনেকে কিন্তু যে ক্লিপগুলো ইউজ করে থাকেন কান থেকে ময়লা বের করার জন্য। সেক্ষেত্রে এটা কতটুকু ঝুঁকিপূর্ণ বা কতটুকু হচ্ছে করাটা ঠিক নয়? জি, অবশ্যই এটা ঝুঁকিপূর্ণ, কারণ আপনারা যখন বাইরে থেকে না দেখেই ময়লা পরিষ্কার করার চেষ্টা করবেন, তখন দেখা যায় যে যেটা দিয়ে করি এটা সরাসরি গিয়ে দেখা যায় যে কানের পর্দায় বা টিম্পানিক মেমব্রেন যেটা বলি, সেখানে আঘাত পায়, ফলে পর্দা ফুটো হয়ে যেতে পারে। তো আমরা যেটা বলবো, যদি ময়লা থেকে থাকে, ময়লাটা যদি সামান্য থেকে থাকে, এটা ন্যাচারালি পড়ে যায়, এটা ড্রাই হয়ে আসলে ময়লাটা পড়ে যায়। আমরা বলি যে কোনো মতেই কান পরিষ্কার বা খোঁচাখুচি করা যাবে না। যদি কোনো কারণে যে কান ময়লা হয়ে কান একদম ব্লক হয়ে গেছে, শুনতে পারতেছে না, তখন আমরা বলি যে আসলে অলিভ অয়েল দিতে। অলিভ অয়েল দিয়ে ময়লাটা নরম করলে তখন আমরা বিভিন্ন ধরনের প্রসিডিউর আছে, সাকশন ক্লিয়ারেন্স করে চেম্বারে সাকশন ক্লিয়ারেন্সের মাধ্যমে আসলে এটা পরিষ্কার করে দিই। কিন্তু অযথাই কেউ যদি অভ্যাসগত কারণে বা ময়লা পরিষ্কার করার চেষ্টা করে, দেখা যায় যে ময়লাটা আরো ভিতরে গিয়ে কানটাকে ব্লক করে দেয়, এরকম ঘটনাও ম্যাক্সিমাম ঘটে। আপনি তো বলেন যেটা যে সাকশন টিউব আছে, বিভিন্ন পদ্ধতি আছে, তবে সেটা তো হচ্ছে মেডিকেল পদ্ধতি এইভাবে ময়লা বের করবার জন্য। তবে বাসায় যারা নিম্নবিত্ত মানুষ আছে, সবার পক্ষে তো সম্ভব হয় না যে হচ্ছে সবসময় চিকিৎসকের শরণাপন্ন হবেন বা এইটুকু একটা বিষয়ের জন্য সবার
আমার কাছে এটা খুব ছোট্ট একটা বিষয় যে এটার জন্য ডাক্তারের কাছে যেতে হবে, এরকম কিন্তু হয় না। সেক্ষেত্রে বাসায় কি করা যায়? বাসায় আসলে আমরা মানা করি, মূলত মানা করি ময়লা পরিষ্কার করার জন্য। কারণ দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে এইটুক সেভ করতে গিয়ে সে কানের পর্দাটাকে ইনজুরি করে ফেললো, সেটা আরও ক্ষতিকর ব্যাপার। দেখা যায় যে তখন কানে সে কম শুনবে, ইনফেকশন হয়ে যাবে, বড় মানে ছোট কাজ সেভ করতে গিয়ে বড় একটা সমস্যা তৈরি হলো। সেজন্য আমরা মানা করি কানে কোনো কিছু দিতে না। যদি কোনো কারণে কানে অবস্ট্রাক্ট হয়ে যায় আসলে কনসালটেন্টের সাথে যোগাযোগ করা। বুঝতে পেরেছি। একজন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, ফোন কলটি নিয়ে নিন। জি দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। বাড়ি সুনামগঞ্জ জেলা, চরবর্ষা উপজেলা। জি, আমি কানের সমস্যা। জি দর্শক, কি সমস্যা সেই প্রশ্নটি করুন। আমি কানে মেসেজ কার্ডে দিয়ে চুলকাইছিলাম, তো আমার কানের পর্দা বেঁচে গেছে, তো অনেকদিন যাবত কানে পানি আসছে। আচ্ছা, এই মুহূর্তে কি কানে ব্যথা আছে? কানে ব্যথা ছিল, পরে একজন নাক কান গলার ডাক্তার দেখাইলাম, দেখানোর পরে আপনার যদি কোনো প্রশ্ন থাকে দর্শককে। কান চুলকায় আপনার? কান চুলকায়? যে কান চুলকা। আচ্ছা, আপনি আসলে কানে যে খোঁচাখুচিটা আমরা বারে নিষেধ করি, কান খোঁচানো যাবে না। নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখাইতে হবে প্রথমে। পর্দা যদি ছিদ্র হয়ে যায় আগে প্রথমে আসলে ইনফেকশনটা সারাতে হবে, কানটা আগে শুকনা করতে হবে। ইনফেকশন বিভিন্নভাবে আমরা কনজারভেটিভ ড্রপ দিয়ে থাকি, বাজারে বিভিন্ন ড্রপ পাওয়া যায়, এটা ব্যবহার করতে হবে। এবং কান যখন আপনার কান পুরোপুরি শুকাবে তারপরে আপনার কানে যদি ছিদ্র থাকে সেই পর্দাটা লাগাই ফেলতে হবে। টিম্প্যানোপ্লাস্টি বা মাইনোপ্লাস্টি বলি, এর মাধ্যমে পর্দা লাগাতে হবে। এটাই আপনার ফাইনাল চিকিৎসা। আচ্ছা, আশা করছি দর্শক আপনার প্রশ্ন উত্তরটি বুঝে পেয়েছেন। এবার একটু আমরা সাইনোসাইটিস নিয়ে কথা বলতে চাই। সাইনোসাইটিসটা কি? জি, সাইনোসাইটিস বা আসলে সাইনাসের প্রদাহ আমাদের নাকের চারপাশে এবং চোখের নিচে বেশ কিছু বায়ুকুঠি থাকে, যেটা আমরা সাইনাস বলি। আমাদের বেশ কয়েকটা সাইনাস আছে, যেমন ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস, ইথময়েডাল, স্ফেনয়েড, এই 4 ধরনের সাইনাস আছে। এই সাইনাসের যে ওয়াল আছে, এই ওয়ালে যদি প্রদাহ হয় কোনো কারণে, ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন বা আবহাওয়ার তারতম্য এবং অ্যালার্জির কারণে এইসব আসলে ইনফেকশনগুলো হয়ে থাকে, তো তখন এই কন্ডিশনটাকে আমরা বলি সাইনোসাইটিস। আচ্ছা, সাইনোসাইটিস রোগী কিন্তু আমরা এখন অনেক বেশি পেয়ে থাকি। অনেকেই বলে থাকেন যে আমার সাইনোসাইটিসের সমস্যা আছে, নিজে থেকে কিন্তু হচ্ছে তারা এই রোগটা ডায়াগনোসিস করে থাকেন। তো আপনার কাছে একটু জানতে চাই, যাদের যেমনটা বলছিলেন অনেক ধরনের সাইনোসাইটিস আছে, ম্যাক্সিলারি সাইনোসাইটিস বা ম্যান্ডিবল বা ফ্রন্টাল সাইনোসাইটিস, এবার একটু জানতে চাই কোন সাইনোসাইটিসটা একেবারে কমন? সাধারণত এটা রোগীরা যেটা কমপ্লেন করে সেটা হচ্ছে নাক দিয়ে সর্দি আসে এবং নাক বন্ধ থাকে, সে কোনো ঘ্রাণ পায় না, হ্যাঁ, একটু গায়ে গায়ে জ্বর থাকে, এইসব প্রবলেম নিয়ে আসে। আসলে পরবর্তীতে আমরা যখন ইনভেস্টিগেশন করে দেখি তখন আমরা আসলে এক্সরে বা সিটি স্ক্যান করে দেখতে পাই যে কোথায় তার সাইনোসাইটিসটা আছে। সাধারণত ম্যাক্সিলারি সাইনোসাইটিসটা কমনলি হয়, এছাড়া ফ্রন্টাল সাইনোসাইটিস হতে পারে। এটা পরবর্তী ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা দেখতে পাই। তবে রোগীদের কমপ্লেন থাকে নাক দিয়ে সর্দি পড়ে, পাকা সর্দি আসে, নাক বন্ধ, মাথা ব্যথা হয় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে প্রতিরোধ করবে কিভাবে? জি, প্রতিরোধ করার জন্য আমরা বলবো যে ঠান্ডা সর্দি থেকে দূরে থাকতে, 1 নম্বর অ্যালার্জি থেকে দূরে থাকতে, এবং তার যদি নাকে কোনো সমস্যা থেকে থাকে, যেমন ম্যাক্সিমাম যে কারণগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে নাকের হাড় বাঁকা থাকে, অনেকের স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি থাকে নাকের ভিতরে। এরকম যদি কোনো কারণে কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি থাকে, সাইনাসের যে মানে ইনকামিং যে রাস্তাটা সেটা অনেক সময় বন্ধ হয়ে যায়, এই কারণগুলো আসলে মানে ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, স্থায়ীভাবে কি সাইনোসাইটিস থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব? জি, প্রথমত আমরা আসলে কনজারভেটিভ ট্রিটমেন্ট দেই, যেমন নাকের ড্রপ, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন দিয়ে ট্রিটমেন্ট দিয়ে থাকি। বারে যদি কনজারভেটিভ ট্রিটমেন্ট কাজ না করে তাহলে আমরা স্থায়ী ট্রিটমেন্টের দিকে যাই। আধুনিক যে চিকিৎসাগুলো করা হয় সেটার মধ্যে একটা হচ্ছে এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি বা ফেস। এটা একটা ক্যামেরা বা এন্ডোস্কোপের মাধ্যমে আমরা যে নাকের যে প্রবলেমগুলো আছে, বিশেষ করে নাকের হাড় বাঁকা এবং সাইনাসের যে ঢোকা যে রাস্তাগুলো আছে সেটা আমরা ওপেন করে দিই এবং সাইনাসগুলোকে ফাংশনাল করে দিই, যেটাকে আমরা বলি ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। এটার মাধ্যমে কোনো কাটাছিড়া ছাড়াই, আসলে বাইরে কোনো কাটাছিড়া ছাড়াই আমরা তার পার্মানেন্টলি যে সাইনোসাইটিসের চিকিৎসা করে থাকি। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে সাইনোসাইটিস থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আসলে যে কনজারভেটিভ ট্রিটমেন্টগুলো বললেন সেগুলো মেনে চলতে হবে। তার মধ্যে আরেকটা বললেন হচ্ছে এন্ডোস্কোপিক, যেটা একেবারে অ্যাডভান্স একটা চিকিৎসা সাইনোসাইটিসের জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে হচ্ছে আমাদেরকে সাইনোসাইটিস এবং নাক কান গলা নিয়ে, নাক কান গলার সমস্যা নিয়ে কথা বললেন। জি, ধন্যবাদ আপনাকেও এবং সেই সাথে ধন্যবাদ যমুনা টেলিভিশনকেও।
দর্শক, এই ছিল ডক্টর সন কলের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো পর্বে।